ছবিদেবীর দুই ছেলে অশোক এবং অলোক ও এক মেয়ে মিতালি। ছবিদেবী প্রথম থেকেই খুব কিপটে স্বভাবের মানুষ ছিলেন। সংসারের প্রত্যেকটা জিনিসের কানাকড়ির হিসাব তিনি রাখতেন। এমনই একদিন মিতালি এবং অলোক ঝগড়া শুরু করে দেয়। ছবিদেবী ঝগড়া শুনে ছুটে আসেন এবং বলেন, আরে আরে সকাল সকাল কি হলো বলতো? দুই ভাই বোন এভাবে সাপ আর নেউলের মতো ঝগড়া করছিস কেন? দেখো না মা, দাদা অফিসে যাচ্ছে। আমি বললাম আমাকে একটু কলেজে ছেড়ে দাও। দাদা তো আমাকে ছাড়তে রাজিই হচ্ছে না। আরে একই পথে যখন যাবি তখন ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে যা। একবার যেতে তো সেই তেল ফুরাবে, একটা তেলে দুজনের যাতায়াত হয়ে যাবে। আমার অফিসে অনেক দেরি হয়ে যাবে, এখন আমি ওকে নিয়ে যেতে পারবো না মা। আরে বাবা, ও তোর গাড়িতে বসলে কি তোর গাড়ির স্পিড কমে যাবে? তুই শুধু শুধু এত ঝামেলা করবি না তো। আবার আলাদা গেলে আবার এক্সট্রা করে টাকা পয়সা লাগবে। চুপচাপ সঙ্গে করে ওকে নিয়ে যা। তখন অলোক এগিয়ে এসে মিতালির কানে কানে বলে, এই নে, এতে 100 টাকা আছে, চুপচাপ বাসে করে চলে যা। আর শোন, বেশি ঝামেলা করিস না। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই বৌদির সঙ্গে অফিসে যাবে। হ্যাঁ রে, সেই জন্যই তো তোকে নিয়ে যেতে পারছি না। আর তুই মাকে ডেকে সবকিছু গোলমাল করে দিলি। এবারে তুই সামলাবি, আমি বেরোলাম। এই বলে অলোক সেখান থেকে চলে যায়। তখন ছবিদেবী বলেন, আরে অলোক চলে গেল? এত করে বললাম সঙ্গে করে নিয়ে যেতে, ছেলেটা আমার একটা কথা শোনে না। হ্যাঁ মা, দাদার অফিসে অনেক কাজ আছে, ওকে যেতে দাও। আমি না হয় বাসেই চলে যাব। বাসে চলে যাব বললেই হলো নাকি? শুধু শুধু বাসে টাকাগুলো তো নষ্ট হবে। ঠিক এমন সময় মিতালি দেবীর বড় ছেলে অশোক সেখানে আসে আর বলে, মা, আজ আমি মিতালিকে ওর কলেজে ছেড়ে দিচ্ছি, তার টাকাটাও বেঁচে যাবে। তুই ছেড়ে দিবি মানে? তুই ওর কলেজের দিকে কি করতে যাবি শুনি? মা, আমি তুলিকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি, ওর কয়েকটা জামা কাপড় কেনার আছে। মিতালিকেও অমনি কলেজে ছেড়ে দেবো। ব্যাস, দুদিন ছাড়া শুধু নতুন জামা আর নতুন জামা। তোর বউ তো দেখছি তোকে একেবারে পথের ভিখারি করে ছাড়বে। আরে মা, এভাবে বলছো কেন? ও শুনে নিলে তো খারাপ ভাববে। ভাবুক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। তোরা জানিস না, শপিং মলের প্রত্যেকটা জিনিসের দাম ডবল। শুধু শুধু ওখানে গিয়ে এত টাকা খরচ করার কি আছে শুনি? শপিং মলে যা জামা কাপড় বিক্রি হয়, এমনি রাস্তাতেও তাই কাপড় বিক্রি হয়। আমি বরং গিয়ে হাট থেকে 2 জোড়া জামা কিনে আনবো। শুধু শুধু টাকা নষ্ট করিস না বাবা। তুলি সেজেগুজে সেখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু শাশুড়ির কথা শুনে তুলি নিজের রুমের ভেতরে চলে যায়। তখন অশোক বলে, আরে তুলি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব? তোমার মা যা কথা শোনালো তাতে করে আমার শপিং করার ইচ্ছাটাই চলে গেছে। আমি রুমে যাচ্ছি, আমার মাথা ধরেছে। দেখো তুলি, মা ছোটবেলা থেকে আমাদের একটু একটু করে টাকা জমিয়ে মানুষ করেছে, তাই তো মা একটু এরকম করে। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু তা বলে এত কিপটে? এত কিপটে কিন্তু মোটেও ভালো নয়। এখন তো তোমাদের অবস্থা ফিরে গেছে, এখন তো অন্তত উনি ভালোভাবে থাকতে পারেন নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এখন মাথা ঠান্ডা করো, আমি মাকে বুঝিয়ে বলবো। এখন চলো। অশোক তার মাকে বোঝানোর পরও তিনি কিছুই বুঝতে চেষ্টা করছিলেন না। এভাবেই কিছুদিন কেটে যায়। অলোক তার মাকে রুমার কথা বলে। কিছুদিন পর তারা রুমাকে দেখতে যায় এবং বলে, মেয়েটা তো আমার পছন্দ। তাছাড়া ছেলে মেয়ে যখন একে অপরকে দেখে পছন্দ করেই নিয়েছে, সেখানে আমাদের আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। এ তো খুব ভালো কথা দিদি। তাহলে চলুন বিয়ের দিনটা ফাইনাল করে নিই। বলছিলাম আগামী মাসে 17 তারিখের দিনটা হলে কেমন হয়? হ্যাঁ, আপনি নিজের মতো করে দিন বলতে পারেন। আমরা একবার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে নিই, তারপরে জানিয়ে দেব। তবে একটা প্রশ্ন ছিল, আমার ছেলে আপনার মেয়েকে বাইকে করে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছে। সেই পেট্রোলের দামগুলো কিন্তু আপনাকেই দিতে হবে। কি বললেন? পেট্রোলের দাম দিতে হবে? ছবিদেবী এভাবে বললে পরিস্থিতি একটু বিগড়ে যায়। সবকিছু সামলে নিয়ে অলোক বলে, আরে আরে আন্টি, ওসব কিছুই না, আসলে মা একটু মজা করতে পছন্দ করে, তাই আর কি। ওহো, তাই বলো? হ্যাঁ, মজা তো করতেই পারেন। যতই যাই হোক, আমরা একে অপরের বিয়ান হই যে, আমাদের মধ্যে তো হাসি মজারই সম্পর্ক। কি বলুন বিয়ান মশাই? অলোকের বিয়ের পর নতুন বউ বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তার শাশুড়ির আচার আচরণ দেখে অবাক হয়ে যায়। বউয়ের গৃহপ্রবেশের পর আশেপাশের লোকজন এসে ভিড় করে। প্রতিবেশী বিপাশা দেবী বলেন, কই গো, নতুন বউটা কেমন হয়েছে একটু দেখি না। আরে হ্যাঁ হ্যাঁ, দেখবে, এত তাড়াহুড়ো করার কি আছে? বউ যখন এসেছে সবাই দেখতে পাবে। সেও এক ব্যাপার গো, তুমি তো আর ভালোভাবে বউটাকে দেখতেই দিলে না। বড় ছেলের মতো এইবারও কি ফাঁকি দিয়ে দিলে? সত্যি বাবা, আমরা যে তোমার প্রতিবেশী তা তো তুমি মনেই করো না। না হলে বিয়ের একটা অনুষ্ঠান আমরা নিমন্ত্রণ পাবো না? আরে বাবা, অনুষ্ঠান তো করতাম,
এইবারে তো সব বন্দোবস্ত করেই ফেলেছিলাম, কিন্তু আমার বৌমার না এইসব হইচই একেবারে পছন্দ নয়। ও বারণ করে দিল। এবার আজকালকার মেয়ের কথা তো শুনতেই হবে, তাই না? জানো তো, বউকে হাতে রাখা মানে ছেলেকে হাতে রাখা। 7-5 ভেবে কাজ করতে হয়, বুঝলে? ও বাবা, তাই নাকি? তা কই তোমার নতুন বউকে একবার দেখি তো। ছবি দেবী তার নতুন বউ রুমাকে সবার সামনে আনেন। বউকে দেখে তারা বলে, ওরে বাবা, বউ যে একেবারে সুন্দরী মেনকা। বিয়ের পোশাকে বেশ দেখিয়েছে। তা বৌমা, তোমার লোকজনের ভিড় কি একেবারে ভালো লাগে না? না মানে আমরা এতজন করে আছি, তোমার তো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, তাই তো? আরে কাকিমা, অসুবিধার কি আছে? বিয়েতে তো এরকম একটু আধটু ভিড় হবেই। তাছাড়া বিনা ভিড়ে কি আর বিয়ে বাড়ি মানায়? তো তোমার শাশুড়ি মাই তো বলছিল তোমার নাকি লোকজনের ভিড় একেবারে পছন্দ নয়, সেজন্য তুমি নাকি অনুষ্ঠান করতে দাওনি। অনুষ্ঠান করতে দিইনি? কে? আমি? আমি কেন অনুষ্ঠান করতে দেব না? ওনারাই তো। আরে বাবা, তোমরা এখানে বসে বসে গল্প করবে নাকি? বৌমা, যাও নিজের হাতে কিছু বানিয়ে নিয়ে এসে এনাদের সবাইকে খেতে দাও। এভাবে তার বৌমাকে সেখান থেকে পাঠিয়ে দেন। তুলি আগে থেকেই রান্নাঘরে ছিল। রুমাকে দেখে সে হেসে বলে, কি ব্যাপার রুমা, এরকম অবাক চোখে তাকাচ্ছ যে? এখন এত অবাক হয়েও না, এখন অনেক কিছু দেখার বাকি আছে। তাই তো দিদি, আমার তো মাথা ঘুরছে। আরে বাবা, মাথা ধরে দাঁড়াও। এইটুকুতেই যদি তোমার মাথা ঘোরে, তাহলে সারা জীবন থাকবে কি করে? দাঁড়াও, তোমায় আরো লাইভ শো দেখাচ্ছি। তুলি তার শাশুড়িকে রান্নাঘরে ডেকে আনে এবং বলে, মা, রুমার বাড়ি থেকে রসগোল্লা আর অনেক সন্দেশ দিয়ে পাঠিয়েছে। সবাইকে 2টো করে খেতে দিই, আর সঙ্গে কচুরি আলুর দমটাও দিই। কি বলেন আপনি? ওহ বৌমা, তোমার তো দেখছি মাথায় একেবারে বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। ওরা এই তাড়াহুড়োর সময় এইসব খাবে নাকি? মিষ্টি সন্দেশ আর আলু কচুরির দম ভালোভাবে প্যাক করে রেখে দাও। এই কদিন একটু একটু বার করা হবে আর খাওয়া হবে। 4-5 দিন তো রান্না করতেই হবে না। মা, তাহলে ওদেরকে এখন কি খেতে দেব? সবার জন্য চা করো, চা খেতে দেওয়া হবে। শুধু চা দেওয়া হবে? বিয়েতে এসেছে, একটু তো মিষ্টি মুখ করাতেই হবে। তাছাড়া দুধ তো খুব একটা বেশি নেই, এতজনের চা তো হবে না মা। দুধ না থাকলে কি আর চা হয় না? আচ্ছা দাঁড়াও, এক কাজ করো, আমি বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পর তুমি এসে বলবে গ্যাস ফুরিয়ে গেছে, তারপর বাকিটা আমি সামলে নেব। কিন্তু মা। চুপ করো, যা বলছি তাই শোনো। ছবি দেবী বেরিয়ে যাবার পর রুমা তুলির দিকে অবাক চোখে তাকায়। তুলি হেসে ফেলে। এদিকে ছবি দেবী বাইরে বেরিয়ে তাদেরকে বলেন, তোমরা সবাই বসো, আমার বৌমা তোমাদের জন্য খাবার আনছে। বড় বৌমা, ও বড় বৌমা, আরে তাড়াতাড়ি খাবার দাও, চা হয়েছে। কথা অনুযায়ী তুলি বাইরে বেরিয়ে আসে এবং তার শাশুড়ি মাকে বলে, মা, গ্যাস তো শেষ হয়ে গেছে, চা করতে পারেনি। এ বাবা, এই সময়ে গ্যাসটা কি শেষ হতে হলো? এতজন মানুষের সামনে তো মান সম্মান চলে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, দৌড়ে গিয়ে বিপাশা কাকিমার গ্যাসে চাটা করে নিয়ে এসো। কি গো বিপাশা দি, তোমার সমস্যা নেই তো? ছবি দেবীর কথা শুনে বিপাশা দেবী মনে মনে বলেন, সমস্যা আর কি, তুমিই তো একটা বড় সমস্যা। আমরা তো জানতাম তোমার মতো কিপটে মহিলা কোনোদিনও 1 গ্লাস জল পর্যন্ত দেয়নি। সে নাকি আমাদেরকে চা জল খাবার খাওয়াবে, আমার গ্যাসে চা করে আমাকেই খেতে দেবে। বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও চটপট যাও, চাটা করে নিয়ে এসো। তুলি একটি খালি হাঁড়ি নিয়ে চা করতে চলে যায়। সেখানে গিয়ে বিপাশা দেবীর বাড়ি থেকে চা, দুধ, চিনি সব ব্যবহার করে এবং চা করে নিয়ে আসে। সে চা ঢেলে সবাইকে খেতে দেয়। চা খেতে খেতে বিপাশা দেবী বলে, আরে বৌমা, এই চাটা তো পুরো আমাদের বাড়ির মতো হয়েছে। তোমাদের বাড়িতেও কি একই চা পাতা ব্যবহার করা হয়? এটা তো আপনাদের। আরে বাবা, আমাদেরও তো ওই একই ব্র্যান্ডের চা পাতা ব্যবহার করা হয়। এটা খেতে বেশ ভালো লাগে, তাই না? শাশুড়ির কীর্তিকলাপ দেখে নতুন বৌমা যেন একেবারে পাথর হয়ে গিয়েছিল। সে কিপটে মোড় এই চরম সীমা কখনোই দেখেনি। 2-3 দিন পরে ছবি দেবীর প্রতিবেশী বিপাশা দেবী এবং চন্দনা দেবী গল্প করছিলেন। চন্দনা দেবী বলেন, সত্যি বাবা, ঢের ঢের কিপটে দেখেছি, তবে ছবির মতো কাউকে দেখিনি। নতুন বউয়ের বাপের বাড়ি থেকে কত কত খাবার দাবার মিষ্টি এলো, আমাদেরকে কি একটা করেও মিষ্টি খেতে দিল? খাবার তো অনেক দূরের কথা। তুমি খাবারের কথা ভাবছো? ওর বড় বৌমা কি করেছে জানো? আমার বাড়িতে গিয়ে আমার চা পাতা, দুধ, চিনি, গ্যাস সব ব্যবহার করে চা করে এনেছে, আর সেই চা সবাইকে খেতে দিয়েছে। এটা কোন পর্যায়ের মানুষ ভাবো তো? শাশুড়ি যদি এরকম হয়, তখন আর বৌমাদেরই বা কি করার আছে বলো তো?
আমি তো শুধু ওদের কথাই ভাবছি, মেয়েগুলো একটু শান্তিতে থাকতে পারবে বলে তো আমার মনে হয় না। এমন সময় ছবি দেবী দুটো প্যাকেট হাতে সেখানে এসে উপস্থিত হয় আর বলেন, আরে বাবা, এখানে কি সব আলোচনা হচ্ছে? এই নাও, এতে মিষ্টি আর কচুরি আছে। আমার বৌমার বাপের বাড়ি থেকে আজ এসেছে। সেদিন তো তোমরা তাড়াহুড়ো করে চলে এলে, ভালো করে আপ্যায়নও করা হলো না। মিষ্টি কচুরি দেখে চন্দনা দেবী এবং বিপাশা দেবী খুশি হয়ে যায়। তারা ছবি দেবীর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে। ছবি দেবী চলে যাবার পর চন্দনা দেবী বলেন, আমরা শুধু শুধু এতক্ষণ ছবিকে এভাবে বললাম, দেখো তো কত কি খাবার দিয়ে গেল। হ্যাঁ তাই তো, দাঁড়াও একটা রসগোল্লা খেয়ে দেখি। এই বলে বিপাশা দেবী যেই রসগোল্লাটা তুলে মুখে দেন, অমনি সঙ্গে সঙ্গে থু থু করে সেগুলোকে ফেলে দেন। কি হলো গো, ফেলে দিলে কেন? ছি 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 ছি, মিষ্টি একেবারে পচে টক হয়ে গেছে, আর কচুরি তো সবুজ হয়ে গেছে গো। কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এজন্যই তো বলি, এই কিপটে মহিলা এমনি এমনি কেন তো খাবার দিয়ে গেল। ছবি দেবীর এইসব কাজকর্মের জন্য তার ছেলে বৌমারা দিন দিন বিরক্ত হয়ে উঠেছিল। কিভাবে শাশুড়িকে বোঝাবে তারা কিছুই বুঝতে পারছিল না। তিনি তো কারোর কথা শুনতেনই না। বাড়ি ফিরে এসে তিনি দেখেন তার দাদা দিলীপ বাবু এবং বৌদি এসেছে। দাদা বৌদিকে দেখে ছবি দেবী খুবই খুশি হন এবং বৌমাদেরকে বলেন, বৌমা যাও, তোমার মামা মামির জন্য গরম গরম লুচি আলুর দম করে আনো। আর শোনো, দুপুরে ভালোভাবে মাছ সবজি এসব রান্না করবে। আচ্ছা ঠিক আছে মা। তুলি রান্নাঘরে যাওয়ার পর রুমা বলে, আচ্ছা দিদি, দাদার বেলাতে বেশ ভালো ভালো মাছ লুচি আলুর দম এসব হবে, আর বাকি সবাই বাসি পচা খাবার খাবে। এসব আর চলতে দেওয়া হবে না দিদি, কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ রুমা, তুই ঠিকই বলেছিস, আজকেও রান্না হবে না। কদিন থেকে আমরা যে পচা খাবার খাচ্ছি, আজ অতিথিরা সেই পচা খাবার খাবে। অনেকক্ষণ কথাবার্তা বলার পর ছবি দেবীর দাদা এবং বৌদির খুবই খিদে লাগে। ছবি দেবী বৌমাদেরকে বলে তাদের খাবার ব্যবস্থা করান এবং একপাশে দাঁড়িয়ে থাকে। এদিকে খাবার মুখে নিয়েই দিলীপ বাবু বলেন, এসব কি খাবার? সবকিছুই তো পচে গেছে, গন্ধ বের হচ্ছে। সবই তোরা এসব খাবার আমাকে খেতে দিয়েছিস? আরে বৌমা, তোমাদেরকে যে আমি বললাম গরম গরম লুচি আর আলুর দম করো, তাই এসব কি করে এনে দিয়েছো? কেন মা, আপনি তো বলেছিলেন এখন 5-6 দিন আর রান্না করতে হবে না। তাছাড়া আমরা বাড়ির লোকেরা আর পাড়া প্রতিবেশীরা যখন এই পচা খাবার খেতে পাচ্ছি, তখন ওনাদের সমস্যা কিসের? হ্যাঁ, খাবার যখন আছে তাহলে কেন শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে আবার নতুন করে খাবার করব বলুন তো? এসব তো আপনার কাছ থেকেই শেখা মা। কিন্তু বৌমা, সব জায়গায় তো আর টাকার কথা ভাবলে হয় না। এসব খাবার খেয়ে আমার দাদা বৌদিদের শরীর খারাপ হয়ে যাবে। দেখুন মা, আপনার দাদা বৌদির যেমন শরীর খারাপ হয়ে যাবে, ঠিক তেমনি বাকিদেরও তো হতে পারে। আপনি তো এতদিন ধরে বাকিদের কথা চিন্তা করলেন না, সবাইকে এই পচা খাবার খাওয়ালেন। ওনারা একবার খেলে অসুস্থ হয়ে পড়বেন, আর বাকিরা যে 4-5 দিন ধরে একই খাবার খাচ্ছে, এই খাবার খেয়ে সবার কি অবস্থা হচ্ছে একবার ভেবে দেখুন তো। বৌমাদের কথা শুনে দিলীপ বাবু খুবই অবাক হন। তার বোন যে এত কিপটে তা তিনি জানতেন না। এদিকে ছবি দেবী নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি তার 2 বৌমার কাছে ক্ষমা চান। সঙ্গে সঙ্গে তুলি এবং রুমা রান্নাঘরে যায় এবং তৈরি করে রাখা টাটকা লুচি আলুর দম ও অন্যান্য খাবার নিয়ে সেখানে আসে। খাবার দেখে সবাই খুশি হয়ে যায়। সেদিন এভাবেই ছবি দেবীর এমন শিক্ষা হয়েছিল যে তারপর থেকে তিনি আর কিপটেমো করতেন না। অঞ্জলি দেবী তার একমাত্র ছেলে রমেশ আর বৌমা রূপালীকে নিয়ে ছোট এক গ্রামে বসবাস করে। দিনমজুরের কাজ করে রমেশ সংসারের ভার টানে, কিন্তু শীতের কারণে কোথাও কোনো দিনমজুরের কাজ পাচ্ছিল না। সকলের দূরে দূরে কাজের সন্ধান করেও শেষমেশ রমেশকে খালি হাতেই বাড়ি ফিরতে হতো, আর এটাই ছিল রোজের ব্যবসা। মন খারাপ করে রোজ বাড়ি ফেরা দেখে অঞ্জলি দেবী আর রূপালী রমেশকে অনেক বোঝাবার চেষ্টা করেন। বাবা রমেশ, তুই চিন্তা করিস না, ঈশ্বর একদিন না একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। ঈশ্বর যে কেন এই গরিবদের দিকে এত দেরি করে মুখ তুলে তাকায় কে জানে। হে ঈশ্বর, তুমি আমাদের সবকিছুই তো দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও কেন আমাদের ভাগ্যতে তালা মেরে রেখেছো বলো তো? মা, ওরকম বললে কি আর হবে? ওরকম বললে কি আর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকাবেন? আমার বিশ্বাস একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া রমেশ, তুমি এত ভেঙে পড়ো না তো। দেখবে একদিন তুমি একটা ঠিক কাজ পেয়ে যাবে, আর আমাদের খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। মা, আমি বলি তো শীতকাল পড়ে গেল, বাইরেতে তেমন লোকজনও থাকে না, আর ভালো কাজও পাওয়া যাচ্ছে না। এই সময় এই গরিবদের পেট চালানোই মুশকিল হয়ে পড়েছে। তাহলে আমি বলি কি, তুই এক কাজ কর বাবা, তুই
তুই বরং কোনো এক মালিকের কাছে যা, ইট খোলার মালিক হোক বা কোনো বাড়ির মালিক। যদি তোকে রাজমিস্ত্রিরও কাজে নেয় না তাহলেও ভালো হবে, বা তুই যদি ইট খোলার কাজেতে ইট তৈরির কাজ পেয়ে যাস তাহলেও একটু ভালো হবে। মা, আমি সব জায়গায় চেষ্টা করে দেখেছি, সব জায়গায় চেষ্টা করার পরই তো হার মেনেছি। না হলে কি আমি এইভাবে এখন বসে থাকতাম? এমনিতেই তো কাজ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তুমি তাও যদিও বলছো, আমি কালকে এক মালিকের কাছে গিয়ে দেখবো তার কাছে কোনো কাজ পায় নাকি। আচ্ছা ঠিক আছে, ওসব কথা এখন বাদ দাও। রমেশ, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা আসুন, বসে পড়ুন। এই 4টে মাত্র রুটি রয়েছে, 2টো মাকে দিই আর 2টো রমেশকে দিই, আমি না খেলেও চলবে। এই বলে রূপালী শাশুড়ি মায়ের প্লেটে 2টো রুটি দেয় আর রমেশের প্লেটে 2টো দেয়। তাদের দুজনকে খাবার দিয়ে রূপালী তাদের সামনে বসে থাকে। রূপালী খাবার খায় না, সেটা দেখে তার শাশুড়ি মা বলে, কি গো বৌমা, তোমার খাবার কোথায় গেল? তোমার কি খিদে পাচ্ছে না? দেখো, একই শীতকাল, তার উপর যদি না খাও তাহলে তোমার আরো কষ্ট হবে। দেখতেই তো পারছো, বাড়ির চারদিক দিয়ে হু হু করে বাতাস বইছে, আর বাতাসগুলো গায়ে থেকে কেমন ছুঁচের মতো এসে পড়ছে। গায়ে কিছু না থাকলেও পেটে অন্তত যদি কিছু একটু খাবার থাকে তাহলে কষ্টটা একটু কম হবে। হ্যাঁ মা, সবই জানি, আপনি খেয়ে নিন, আমি একটু পরে খাবো। বৌমা, আমি কি আর জানি না ভেবেছো? এই নাও, তুমি একটা খাও আর আমি একটা রুটি খাচ্ছি। আমি সবই জানি, বাড়িতে আর আটা ময়দা বলতে কিছুই নেই, রেশনপত্র তো কবেই শেষ হয়ে গেছে। তুমি প্রতিবেশীর কাছ থেকে 2টো আটা চেয়ে নিয়ে এসেছো, আর সেই আটা দিয়েই 4টে রুটি হয়েছে। তুমি কি ভেবেছো মা, আমি কিচ্ছু জানি না? মা, আমি তো আপনাকে বলিনি এই কারণেই, কারণ আমি জানি আপনি যদি এইসব কিছু শোনেন তাহলে আরো বেশি চিন্তা ভাবনায় পড়ে যাবেন। তখন আপনাকে নিয়ে আবার কোথায় দৌড়াদৌড়ি করবো বলুন তো? হ্যাঁ, কি তো হাতে টাকা পয়সা কিছুই নেই, তাই আমি এ কথা আপনার কাছে লুকিয়েই রেখেছিলাম। কিন্তু আপনি যেহেতু সবই জানেন তাহলে আর কি বা লুকাবো। হ্যাঁ বৌমা, চিন্তা তো এখন করছি, কিন্তু চিন্তা করে আর কি লাভ বলো তো? যা করার আমাদেরকেই করতে হবে, এই পরিস্থিতির সঙ্গে আমাদেরকেই লড়াই করতে হবে। এই নাও মা, তুমি একটা খাও আর আমি একটা খাচ্ছি। এই বলে অঞ্জলি দেবী বৌমাকে একটা রুটি দিয়ে দেয়। তখন তারা 3জনে মিলে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত যত বাড়ে ঠান্ডা আরো বাড়তে থাকে, তার উপর বরফ পড়তে থাকে। রাত্রিবেলা কনকনে ঠান্ডার কারণে তাদের 3জনের কারোরই ঘুম হয় না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা 3জনে যে যার কাজে লেগে পড়ে। রমেশ আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কাজের সন্ধানে বেরিয়ে এখানে ওখানে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। এরপর রমেশ যখন সন্ধ্যাবেলা মন খারাপ করে বাড়িতে ফিরছিল, তখন সে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করছিল। কি জানি মা আর রূপাকে কি খাওয়াবো? এত দারিদ্র আর এত কষ্ট কেন দিচ্ছ ওপরওয়ালা? আমি কি এমন দোষ করেছি? তুমি আমাদের দিকে তাকাচ্ছ না? এত কাজ খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। একটা অন্তত কাজ জোগাড় করে দাও ওপরওয়ালা, বাড়িটাকেও আবার মেরামত করতে হবে, না হলে এই শীতে রাত কাটানো অসম্ভব হয়ে পড়ে। চোখের পাতা বন্ধ করার পরেই যেন ঠান্ডা আঁকড়ে ধরে। এভাবেই ভাবনা চিন্তা করতে করতে রমেশ কখন যে রাস্তার মধ্যখানে চলে এসেছে সে নিজেও টের পায় না। পিছন থেকে এক ভ্যান চালক তাকে ধাক্কা দিতে দিতে রয়ে যায়। ভ্যানওয়ালা নেমে রমেশের সামনে আসে আর বলে, কি ব্যাপার দাদা, তুমি এত চিন্তার মধ্যে রয়েছো? আমার নাম অবিনাশ, আমি কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তুমি কোনো সাড়াই দিচ্ছ না, তাই তো আমাকে গাড়ি থেকে নেমে আসতে হলো। তুমি তো রাস্তার একদম মাঝখান দিয়ে হাঁটছো, কেউ কোনো মুহূর্তে তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যেতে পারে। দাদা, আসলে আমি বুঝতে পারিনি, আমি একটু অন্য কথা চিন্তা করছিলাম তো, আর জানি না আমার সঙ্গে এক্ষুনি কি হয়েছে। আমি চলে গেলে আমার মা বউদের কে দেখবে? আচ্ছা, কি হয়েছে আমাকে খুলে বলো দেখি, আমি তোমার সাহায্য করতে পারি নাকি। আসলে আর কি আর বলবো, দেখো না, দিন মজুরে কাজ করে সংসার চালায়, কিন্তু এই শীতের কারণে সব কাজই তো বন্ধ, কোথাও কোনো কাজও পাচ্ছি না। সারাদিন কাজ খোঁজ করে করে শেষে সন্ধ্যার সময় মন খারাপ করে বাড়ি ফিরতে হয়। মায়ের জন্য সোয়েটার চাদর কিছুই কিনতে পারছি না, বইয়ের জন্য তো কিছু কিনতে পারছি না, আর নিজেকে এই ঠান্ডায় থরথর করে কাঁপতে হয়। যদি কোথাও একটা কাজ পেয়ে যেতাম তাহলে আর এরকম দিন দেখতে হতো না। দাদা, আমি বলি কি, এই গ্রামে কোনো কাজ নেই, তার চেয়ে বলেন তুমি শহরে চলে যাও। শহরে বড় বড় ফ্যাক্টরি, ওখানে হারাক কোম্পানি আছে, তুমি নিশ্চয়ই কোনো একটা কাজ পেয়ে যাবে। কিন্তু দাদা, শহরে যেতে গেলেও তো টাকা লাগবে, আর সে টাকাও তো আমার কাছে নেই। তুমি কি জানো আমার সংসারের অবস্থা? কত টাকা খরচ! আমার মা বউ সবাই শুকিয়ে আছে, ওদের মুখে এক টুকরো অন্ন তুলে দেওয়ার ক্ষমতা নেই, আর শহরে যাওয়ার মতো টাকা কোথায় পাবো? আরে বাবা, এত চিন্তা করার কি আছে, আমি তোমাকে টাকা দেব, তুমি ওই টাকা দিয়ে শহরে যাবে। যদি তুমি ওখানে ভালো একটা কাজ পেয়ে যাও
তারপরে যখন তুমি বাড়ি আসবে তখন আমার নয় টাকাটা দিয়ে দেবে। সত্যি তুমি আমাকে টাকা দেবে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকাল এরকম মানুষ পাওয়াই অনেক কঠিন। তোমাদের মতো মানুষ এখনো আছে বলে তো এই পৃথিবীটা এখনো ভালোভাবে চলছে। এই বলে রমেশ চুপ করে যায়। তারপর অবিনাশ তার পকেট থেকে কিছু টাকা বার করে দেয়। সেই টাকা নিয়ে রমেশ খুশি মনে বাড়ির দিকে এগিয়ে আসে। বাড়িতে আসার পর রমেশ অঞ্জলি দেবী আর রূপালীকে সমস্ত ঘটনা খুলে বলে। মা, কালকে আমি সকালবেলা উঠে বাড়িটা যেমন হোক করে মেরামত করে দেব। তারপর না হলে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেব। আর তুমি আর রূপালী ভালোভাবে থেকো। আমি ওখান থেকে তোমাদের জন্য টাকা পাঠাবো। তার এই কথা শুনে সকলেই খুব খুশি হয়ে যায়। তারপর অঞ্জলি দেবী বলে, কিন্তু বাবা, তুই যদি চলে যাস তাহলে এখানে আমরা কোথায় থাকবো? দেখতেই তো পাচ্ছিস বাড়ির এই অবস্থা। তুই কি আমাদের বাড়িটা মেরামত করে দিতে পারবি না? এখানে আমাদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার নিজের যত্ন নিও, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো। আর হ্যাঁ, আমাদের যেন ভুলে যেও না। সেদিন তারা খাবার না খেয়ে তিনজন মিলে ঘুমিয়ে পড়ে। কিন্তু কনকনে শীতের রাতে তাদের চোখে ঘুম ছিল না, কারণ বাড়িটা পুরোপুরি ফাঁকা ধু ধু করছিল। এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা রমেশ যেমন তেমন করে বাড়িটাকে একটু মেরামত করে ফেলে। এরপর সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে তারা শাশুড়ি বৌমা ছেলেকে বিদায় জানায়। তারপর নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু রমেশের কোনো পাত্তা ছিল না। টাকা পাঠানো তো দূরের কথা, তার কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এদিকে তারা শাশুড়ি বৌমার কতদিনই বা না খেয়ে থাকবে, তাই তারা দুজনে মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। বৌমা, এতদিন হয়ে গেল, আমাদের আর বসে থেকে লাভ নেই মা। চলো আমরাও বেরিয়ে পড়ি কাজের সন্ধানে, না হলে যে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমি ভাবছি একটা লেপের ফ্যাক্টরিতে যাব, যেখানে অনেক লেপ তৈরি হয়। কারণ এই শীতের সাথে তো হচ্ছে লেপই, সকলেই লেপ কিনবে। তাই এখন লেপের ব্যবসা অনেক হবে। একটা ফ্যাক্টরিতে গেলে ওখানে আমরা কাজ ঠিক পেয়ে যাব। রূপালীর কথা তার শাশুড়ি মার ঠিক বলেই মনে হয়। তখন তারা দুজন মিলে একটা লেপের ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে চারপাশে দেখে অনেক লেপ তৈরি হচ্ছে। তারা দুজনে মিলে যখন কাজের কথা বলে, তখন ম্যানেজার বাবু বলে, দেখো, আমাদের এখানে তো সকলেই কাজে ফিরে এসেছে। আর যদি কোনো ফাঁকা থাকে তা আপনাকে আমি খবর দেব। আপনারা এখন যেতে পারেন। আসলে আমাদের এখানে এখন কোনো ফাঁকা নেই। ম্যানেজার বাবুর মুখের এই কথা শুনে তারা সেখান থেকে মন খারাপ করেই বাইরে চলে আসে। বাইরে এসে দেখে এক জায়গায় অনেক খারাপ তুলো জড়ো করা রয়েছে। সেগুলো দেখে রূপালী ম্যানেজার বাবুকে বলে, বলছি ম্যানেজার বাবু, এগুলো কি আপনারা নেবেন? আর মানে এগুলো খারাপ তুলো তো, তাই বলছিলাম আর কি। না না, আমরা এখন এগুলো নেব না। এক্ষুনি লরি আসবে আর লরি করে এগুলো চলে যাবে, কারণ এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। আমি বলছি, যদি আপনি কিছু না মনে করেন তাহলে কি এই তুলোগুলো আমরা বাড়ি নিয়ে যেতে পারি? ঠিক আছে, এই তুলোগুলো তো আমরা এমনিতেই কাজে লাগাতে পারবো না। আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যান। নিয়ে গিয়ে দেখুন কোনো কাজে লাগাতে পারেন নাকি। বৌমাটা আবার এই খারাপ তুলোগুলো নিয়ে কি করবে কে জানে। একই ঠান্ডা, আমি আর দাঁড়াতে পারছি না। আবার বৌমা খারাপ তুলোগুলোকে নেবে বলে এখানে দাঁড়িয়ে পড়লো। বৌমা, এগুলো নিয়ে কি করবে মা তুমি? মা, আপনি বুঝতে পারছেন না, এগুলো তো অতটাও খারাপ নয়। আমরা যদি এই তুলোগুলোকে বাড়িতে নিয়ে যাই আর ভালো করে লেপের মতন করে উপরে কাপড় দিয়ে সেলাই করি, তাহলে একদম নতুন লেপ হয়ে যাবে। আর ওই রকম ভাবে বেশ কিছুটা তৈরিও করে আমরা বিক্রি করতে পারবো। এখন তো শীতকাল, সবাই নিয়ে নেবে। বাহ বৌমা, তুমি কথাটা কিন্তু বেশ মন্দ বলেছো। ঠিকই বলেছো, নিয়ে নাও নিয়ে নাও, সব নিয়ে নাও। ম্যানেজার বাবুর মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী আর রূপালী অনেক তুলো সেখান থেকে নিয়ে চলে আসে। এরপর তারা বাড়িতে এসে দুই শাশুড়ি বৌমা মিলে তুলোগুলোকে জড়ো করে ভালো করে পরিষ্কার করে এবং একটা বড় শাড়িকে সেটাকে সেলাই করে একদম বড় লেপের মতো বানিয়ে ফেলে। সেগুলোর মধ্যেও তুলো ভরে দেয়। এরপর সেটা একটা মোটা লেপে পরিণত হয়। বাহ বৌমা, সত্যি মানতে হবে তোমার বুদ্ধি আছে। এই কম্বলগুলোকে বিক্রি করে আমরা বেশ কিছু টাকা রোজগার করতে পারবো। সকাল থেকে রাত পর্যন্ত অঞ্জলি দেবী আর রূপালী বেশ কিছু কম্বল তৈরি করে ফেলে। পরের দিন সকালবেলা তারা দুই শাশুড়ি বৌমা মিলে সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করতে বসে পড়ে। দুদিন হয়ে যায়, তাদের থেকে কেউই কম্বল নিতে আসছিল না। কিন্তু দ্বিতীয় দিনের মাথায় একজন ব্যক্তি কম্বল নিতে আসে। খুব কম কম টাকাতেই কিনে নিয়ে যায়। সেই কম্বল বাড়িতে নিয়ে গিয়ে সে রাত্রিবেলা গায়ে দিয়ে ঘুমায়। কম্বলের গরম তার খুবই ভালো লেগে যায়। সেই কারণে সে আরো কিছু কম্বল কিনে নেবে বলে যায়। সেই ব্যক্তির হাতে কম্বল দেখে তার কিছু পাড়া প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে, আর তারাও সেই ব্যক্তির সঙ্গে কম্বল কিনতে শাশুড়ি বৌমার কাছে যায়।
সেদিনের পর থেকে তাদের কম্বল বেশ ভালো দামেই বিক্রি হয়ে যায়, আর এরকম ভাবেই তারা বেশ কিছু টাকা ইনকাম করে ফেলে। তুলো যখনই শেষ হয়ে যায় তারা শাশুড়ি বৌমা মিলে সেই ফ্যাক্টরির সামনে থেকে খারাপ তুলো নিয়ে চলে আসে আর সেগুলোকে দিয়ে লেপ বানাতে থাকে। বেশ কিছুদিন পর শহর থেকে রমেশ বাড়ি ফেরে। তার কাছে কিছু পয়সা ছিল, সেই পয়সা দিয়ে বাজারের সামনে একটা কম্বলের দোকান খুলে ফেলে, আর এরকম ভাবেই তারা কম্বল বিক্রি করে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।